ওয়েলকাম ব্যাক ডিয়ার স্টুডেন্টস। আমি তোমাদের ইংরেজি শিক্ষক শুভঙ্কর স্যার তোমাদের সামনে চলে এসেছি। আজকের দিনটা খুব বিশেষ একটা দিন, কারণ প্রথম সেমিস্টারের পর আজকে আমাদের প্রথম ভিডিও আপলোড হতে যাচ্ছে সেকেন্ড সেমের। অনেক প্রত্যাশা, অনেক আশা নিয়ে জানি তোমরা গেল পরীক্ষাটা দিয়েছো, তোমাদের ফল আশানুরূপ হোক, এটাই আমার কামনা। আর দ্বিতীয়ত কথা যেটা বলবো, যে এইবারের যে যাত্রাটা আমরা শুরু করব বা শুরু করতে চলেছি, সেই যাত্রাটা কিন্তু খুব সুন্দর হতে চলেছে। কারণ আমরা খুব ভালো করে পড়ব, ভালো করে প্রিপারেশন নিব, তারপর আমরা এক্সাম হলে যাব। এমন একটা গুছিয়ে নেওয়া মানসিকতা নিয়ে কিন্তু এগিয়ে যাওয়াটা শুরু করতে হবে। সেই ধারাটা বুঝিয়ে রেখে তোমাদের ইন্সপিরেশন দিতে, তোমাদের লক্ষ্যটাকে পূরণ করতে আমাদের যে চেষ্টা, তা চিরকাল অ্যাক্টিভ থাকছে, 100/100 থাকছে। এবং তোমাদেরও বলছি যে তোমরা কিন্তু এবার যারা সেকেন্ড সেমের পরীক্ষা তোমরা দিতে যাচ্ছ, প্রত্যেকে, আমার প্রত্যেকটা ভাই বোনকেই বলছি, তারা কিন্তু খুব ভালো করে খাটো, খুব ভালো করে হার্ডওয়ার্ক করো। কারণ তোমাদের এই নম্বরগুলোই কিন্তু আগামী জীবনে তোমাদের প্রফেশনে, তোমাদের জীবিকা নির্ধারণের ক্ষেত্রে একটা বড় ভূমিকা নিতে যাবে। শুধু লেখাপড়া তো শুধুমাত্র জ্ঞান অর্জনের জন্য নয়, লেখাপড়া হচ্ছে রুটি রোজগারের একটা বড় পথ বা মিডিয়াম। যাই হোক, সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকের ক্লাসটা শুরু করব। আজ আমরা পড়ছি আমাদের সেকেন্ড সেমের একটা খুব সুন্দর গল্প, যেটা লিখেছেন ও হেনরি। তোমরা গল্পের টাইটেলটা দেখতেই পাচ্ছ, লেখা রয়েছে জিমি ভ্যালেন্টাইন। জিমি ভ্যালেন্টাইন আজকে আমরা পড়ব, এটা আমাদের পাঠ্য বিষয়। আজকে আমরা এর একটা পার্ট কমপ্লিট করব, দেখতেই পাচ্ছ তোমরা পার্ট 1 আজকে আমরা আছি। দুটো ভাগে করা হয়েছে, পার্ট 1 আর পার্ট 2। আজকে তোমাদের সামনে পার্ট 1 আমি পরিবেশন করব। গল্পটা শুরু করার আগে তোমাদের একটা কথা বলে নিই। এই গল্পটা একটা অসামান্য মানুষের লেখা, ও হেনরি, যার সাহিত্য প্রতিভা, যার স্কিল, যার টেস্ট আধুনিক যুগের এত তাবড় তাবড় লেখকদের থাকা সত্ত্বেও, বা লেখকরা থাকা সত্ত্বেও, তার সেই লিটারেরি যে বৈশিষ্ট্য, সাহিত্যগত যে বৈশিষ্ট্য বা তার যে প্রকাশভঙ্গিমা এত অসাধারণ, যা তার পাঠকদের স্বাদ নিবারণের ক্ষেত্রে একেবারে মোক্ষম। যার পাঠক সংখ্যা, যার ফলোয়ার্সের সংখ্যা প্রচুর, তিনি হলেন আমাদের বিখ্যাত সাহিত্যিক ও হেনরি। এই ও হেনরির লেখা আমাদের এই পাঠ্য জিমি ভ্যালেন্টাইন 1800 থেকে 1900 শতকের এমন একটা ছবি তুলে ধরবে আমেরিকার, যে ছবিটা তৎকালীন আমেরিকার সমাজ ব্যবস্থা, ধনতান্ত্রিক আমেরিকার বুকে থাকা বিভিন্ন ধরনের অভাব অভিযোগ এবং আইন সংক্রান্ত বিভিন্ন রকমের ছোটোখাটো দিক তুলে ধরবে। তারপরও সবথেকে বড় কথা যেটা হলো, যে এই গল্পের যে হিরো, যার নাম জিমি ভ্যালেন্টাইন, এবং সেটাই আমাদের গল্পের টাইটেল, সে কিন্তু এক অসামান্য মানুষ। এই গল্পে তার চরিত্র যেভাবে ও হেনরি ফুটিয়ে তুলেছেন, তা সত্যিই প্রশংসার দাবিদার, এবং আমাদের এই গল্পটাকে আরও বেশি রোমাঞ্চকর করে তোলে। বেশি কথা বলবো না, আগে পড়িয়ে নিই। দেখো, দেখে বোঝো, শোনো ভালো করে, যে কেমন এই ক্যারেক্টারটা জিমি ভ্যালেন্টাইন, কী ছিল এই গল্পে, বা কি হতে চলেছে জিমির জীবনে। আমাদের গল্পের প্রোটাগনিস্ট অর্থাৎ হিরো, দেখি কি হয়। প্রথমে আমরা অ্যাবাউট দ্য অথর জেনে নেব, অর্থাৎ লেখক সম্বন্ধে 2-4টে কথা আমরা শেয়ার করে নেব। নেম উইলিয়াম সিডনি পটার, পিসিউডোনিম ও হেনরি। ওনার আসল নাম উইলিয়াম সিডনি পটার এবং ওনার ছদ্মনাম ও হেনরি। তিনি ও হেনরি নামে লিখতেন। ইয়ার অফ বার্থ, জন্মগ্রহণ করেছিলেন 11ই সেপ্টেম্বর 1862, অর্থাৎ 11 সেপ্টেম্বর 1862-তে তার জন্ম। প্লেস অফ বার্থ গ্রিনসবোরো, নর্থ ক্যারোলিনা, ইউনাইটেড স্টেটের নর্থ ক্যারোলিনার গ্রিনসবোরোতে তার জন্ম। প্যারেন্টেজ, পিতামাতার পরিচয় রয়েছে। মাদার কে মেরি জেন ভার্জিনিয়া সোয়েম, এবং ফাদার অ্যালজারমন সিডনি পটার। অ্যালজারমন সিডনি পটার পিতা,
মাতা ছিলেন মেরি জেন ভার্জিনিয়া সোয়ান ছিলেন মাদার। তো এটা হলো তার প্যারেন্টেজ, মা বাবার নাম আমরা পড়লাম। এডুকেশন, শিক্ষা কি ছিল? হি ওয়াজ এ ভরেশিয়াস। ভরেশিয়াস শব্দটা তোমরা পড়েছো বিজ্ঞানে, শাকাশী, মাংসভোজী। ওই ভোজি কথার অর্থ হচ্ছে ভরেশিয়াস। ভরেশিয়াস মানে কথার অর্থ হচ্ছে প্রচণ্ড খিদা যার আছে, প্রচণ্ড যে ক্ষুধার্ত, তাকে বলা হয় ভরেশিয়াস। হি ওয়াজ এ ভরেশিয়াস রিডার। ছোটবেলা থেকেই লেখাপড়ার দিকে তিনি প্রচণ্ড উৎসুক, প্রচণ্ড কৌতূহলী, প্রচণ্ড আগ্রহী। বাট লেফট স্কুল অ্যাট দ্য এজ অফ 15, কিন্তু 15 বছর বয়সে তিনি স্কুল ছেড়ে দেন। টু টেক আপ ওয়ার্ক ইন এ ড্রাগ স্টোর, এবং তিনি একটা ওষুধের কার্যালয়ে কাজ করতে শুরু করেন। লেখাপড়া ভীষণ ভালোবাসত, ভীষণ ভালো লাগতো তার, পড়তে তিনি খুব ভালোবাসতেন, কিন্তু 15 বছর বয়সে তার লেখাপড়ার অবসান ঘটে এবং তিনি ঢুকে যান একটা ওষুধের দোকানে। সেখানে তিনি একজন কর্মী হিসাবে কাজ করতে শুরু করেন। কেরিয়ার অ্যান্ড লিটারারি ওয়ার্কস, তার যে সাহিত্য জীবন এবং সাহিত্য সৃষ্টিগুলো কী কী রয়েছে? বিকেম এ ব্যাংক ক্লার্ক অ্যান্ড কলামনিস্ট। এরপরে তিনি একজন ব্যাংকের কেরানি অর্থাৎ করণিক এবং কলামনিস্ট অর্থাৎ তিনি লেখালেখি করতেন। ফ্রম 1902 স্টার্টেড রাইটিং স্টোরিজ ফর দ্য নিউ ইয়র্ক ওয়ার্ল্ড অ্যান্ড আদার ম্যাগাজিনস। আমেরিকার একটা প্রসিদ্ধ ম্যাগাজিন সংস্থা নিউ ইয়র্ক ওয়ার্ল্ড এ তিনি লেখালেখি করতেন, এবং অন্যান্য এরকম নাম করা বেশ কিছু ম্যাগাজিন সংস্থা যারা ম্যাগাজিন প্রকাশ করত তাদের সাথে তিনি জুড়েছিলেন 1902 সাল থেকে। ফার্স্ট কালেকশন অফ স্টোরিজ ক্যাবেজেস অ্যান্ড কিংস, প্রথম তার যে গল্প সংগ্রহ বেরিয়েছিল নাম হচ্ছে ক্যাবেজেস অর্থাৎ বাঁধাকপি অ্যান্ড কিংস, 1904 সালে প্রকাশ পায়। দ্য সেকেন্ড দ্য 4 মিলিয়ন, দ্য সেকেন্ড যেটা দ্য 4 মিলিয়ন, তারপর যেটা এলো 4 মিলিয়ন 1906 সালে। ইনক্লুডিং হিজ ফেমাস স্টোরিজ দ্য গিফট অফ দ্য ম্যাগি, এরপর তার সব থেকে জনপ্রিয় যেটা গল্প দ্য গিফট অফ ম্যাগি, এটা পড়ানো হতো আগে আমাদের নর্থ বেঙ্গল ইউনিভার্সিটির আন্ডারে। 2007 সাল থেকে 11 সাল অবধি যে সিলেবাসটা ছিল সেখানে আমাদের যারা ইলেকটিভ ইংলিশ নিয়ে পড়তো তাদের এটা সিলেবাসে ছিল গিফট অফ ম্যাগি। দারুণ গল্প, অসাধারণ গল্প, না পড়লে বিশ্বাস করতে পারবে না। অ্যান্ড দ্য ফার্নিশড রুম, এটা তার বিখ্যাত সেই গল্পটা যেটা খুব ফেমাস করে দিয়েছিল তাকে। দ্য থার্ড ওয়ান, তৃতীয় যেটা আসছে দ্য ট্রিমড ল্যাম্প 1907, ইনক্লুডিং দ্য লাস্ট লিফ, দ্য র্যানসাম অফ রেড চিফ ইনক্লুডেড ইন দ্য কালেকশন উইর্লিংস 1910। তো এটা হলো তার কেরিয়ার, লিটারেরি ওয়ার্ক। এগুলো তিনি তার সাহিত্য জীবনের প্রত্যেকটাই মূল্যবান রত্ন, যা ইংরাজি সাহিত্যকে বহুভাবে বিবিধভাবে উজ্জ্বল করে রেখেছে। ডায়মন্ডস অফ ইংলিশ লিটারেচার। ম্যারিড লাইফ কি আছে? বিবাহিত জীবন। মুভিং টু অস্টিন টেক্সাস ইন 1882, হি ম্যারিড অ্যাথল এস্টেস ইন 1907, হি ম্যারিড সারা লিন্ডসে গোলম্যান, বাট ইট লাস্টেড অনলি ফর এ ইয়ার। যাই হোক, তিনি প্রথমে একজনকে বিয়ে করেন, ম্যারিড অ্যাথল এস্টেট ইন 1907। 1907 সালে তিনি অ্যাথল এস্টেটকে বিয়ে করেন। তারপরে তিনি আবার দ্বিতীয় বিবাহে জুড়ে যান। হি ম্যারিড সারা লিন্ডসে কলম্যান, তাকে বিবাহ করেন, কিন্তু যদিও এই দ্বিতীয় বিবাহ তার বেশি দিন, 1 বছরের বেশি টিকে থাকেনি, তাদের সেপারেশন হয়ে গিয়েছিল। যাক, ডেথ, মৃত্যুটা কি বলেছে? জুন 5, 1910 ইন নিউ ইয়র্ক, ইউনাইটেড স্টেট। ইউনাইটেড স্টেটের নিউ ইয়র্কে 1910 সালের 5ই জুন এই মহান সাহিত্যিকের প্রয়াণ ঘটে। তো এটা হলো ওনার লাইফ স্কেচ, একটা ছোট্ট সামারি টাইপ বলতে পারো, যেটা ওনার আমাদের লাইফ স্ট্রাকচারটাকে দেখলাম, কীভাবে তিনি তার জীবনটাকে অতিবাহিত করেছেন, তার সাহিত্য সৃষ্টি কী, সাহিত্যকর্ম কী, এগুলো আমরা দেখে নিলাম। এবার আমরা চলে যাব আমাদের আকাঙ্ক্ষিত বা কাঙ্ক্ষিত যে জায়গা, ওনার লেখা সে বিখ্যাত লেখাটা জিমি ভ্যালেন্টাইন, যেটা পড়ার সুবাদ আমাদের ক্লাস 11-এর সেকেন্ড সেমে হয়েছে। চলো আমরা সেই দিকে এগিয়ে যাই। পড়ার শুরুতে অ্যাবাউট দ্য টেক্সটটা একটু পড়ে নেব, কি বলা হয়েছে, কি পড়তে চলেছি আমরা, কি পড়তে যাচ্ছি সেই সম্বন্ধে একটা ছোট্ট ধারণা। ফার্স্টলি, জিমি ভ্যালেন্টাইন এনজয়েড হিজ ইনস্টিংক্ট অফ বার্গলারিজ। গল্পের শুরুতে দেখা যায় জিমি বলে যে
ছেলেটা রয়েছে, যে আমাদের গল্পের প্রধান চরিত্র, সে স্বভাবতই সিন্দুক ভাঙার কাজে পারদর্শী এবং সেটা তার ম্যাটার অফ ইন্টারেস্ট, খুব আগ্রহের বিষয়, এটাই তার প্রফেশন। সে ভল্ট বা সিন্দুক ভাঙে, এটাই তার প্রথম পরিচয়। লেটার হি গট আ হায়ার টেস্ট অফ লাভ অ্যান্ড কুইটেড হিজ প্রিভিয়াস জব। তারপর আমাদের গল্পের হিরো ভালোবাসার মধ্যে আবদ্ধ হয়ে পড়ে, সে একটা মেয়েকে ভালোবেসে ফেলে এবং সেই মেয়েটাই তার জীবনটাকে একেবারে পাল্টে দেয় এবং সে তার পূর্বের সমস্ত কাজ ছেড়ে দিয়ে একটা সুস্থ স্বাভাবিক জীবনযাপন শুরু করে। Here the teaching that love is a kind of teaching to which everything may be inferior. এখানে বোঝানো হয়েছে গল্পে ভালোবাসা এমন একটা শিক্ষা, যে শিক্ষা মানুষের জীবন থেকে সব কিছু খারাপ দূর করে বাকি সব কিছুকে তুচ্ছ করে দিয়ে তাকে ভালো করে তুলতে পারে। অর্থাৎ ভালোবাসা স্নেহ এমন একটা জিনিস যেটা একটা মানুষের পরিবর্তনের ক্ষেত্রে বা তাকে জীবনে সাকসেসফুল হতে ভীষণ হেল্প করে, যেটা আমরা জিমির লাইফ দেখে শিখতে পারবো। সেলফলেস লাভ চেঞ্জেস এ ডেমন টু এ কাইন্ড ম্যান, কাইন্ড হিউম্যান বিং। সেলফলেস অর্থাৎ কোনো রকম স্বার্থ ছাড়া যে ভালোবাসা, যাকে আমরা বলি নিঃস্বার্থ ভালোবাসা, একটা ডেমন মানে একটা শয়তানকে কি করে পাল্টে দিয়ে একটা ভালো মানুষ করেছিল, সেটাই আমরা এই গল্পে দেখতে পাবো। খুব সুন্দর গল্প, খুব রোম্যান্টিক গল্প, ভীষণ ভীষণ পপুলার গল্প এবং মাস্টারলি আর্ট তিনি এখানে রিপ্রেজেন্ট করেছেন। ওহেন রিডস মাস্টারলি আর্ট ইজ দেয়ার। তাহলে আমরা পড়বো, আমরা বুঝে গেছি আউটলাইনটা, যে প্রথম জীবনে জিমি একজন সেরা অপরাধী ছিল, তারপর একটা মেয়ে তার জীবনে আসবে, এই মেয়েটাই তার জীবনটাকে সম্পূর্ণ পাল্টে দেবে। সে সব কিছু ভুলে গিয়ে শুদ্ধভাবে জীবনটা শুরু করবে। আর ভালোবাসাই যে মানুষের জীবনের পরিবর্তনে একটা অন্যতম উপাদান বা কম্পোনেন্ট বা ম্যাজিক, সেটা আমরা জিমির লাইফ স্টাডি করলে দেখতে পাবো। চলো এবার আমরা গল্পে প্রবেশ করি। গল্পের শুরুটা হচ্ছে এমনভাবে যে জিমি কিন্তু সাজা ভুগছে। আমি বলেইছি তোমাদের যে জিমি তার একটা চুরির দায়ে ধরা পড়েছে এবং সে জেলখানায় সাজা খাটছে। ওই জেলখানার সেই সাজা কাটা অবস্থা থেকেই আমাদের গল্পের শুরু। সে জেলখানায় সাজা খাটছে। তাও কি বলছে? এ গার্ড কেম টু দ্য প্রিজন শু শপ where Jimmy Valentine was assiduously stitching uppers. একজন প্রহরী জেলখানার ভিতরে থাকা জুতোর দোকানে এসে হাজির, যেখানে আমাদের গল্পের কেন্দ্রীয় চরিত্র অর্থাৎ জিমি, সে অক্লান্তভাবে জুতোর উপরভাগগুলো সেলাই করে যাচ্ছে। অর্থাৎ গল্পের শুরুতে দেখতে পাচ্ছি যে জিমি সাজা খাটছে জেলখানায়। জেলখানায় তো কাউকে বসিয়ে বসিয়ে খাওয়ানো হয় না, তাকে কাজ দেওয়া হয়। যারা অপরাধী, যারা কনভিক্ট, যারা আসামি, ক্রিমিনাল, তাদেরকে ওখানে কাজ করে খেতে হয়, তাদেরকে বসিয়ে বসিয়ে সাজা কাটানো হয় না, কর্ম করতে হয়, অলসতায় জীবন কাটে না। তাই জন্য জেলখানার ভেতরে থাকে একটা জুতোর দোকান, সেখানে কিছু কিছু ওই সাজাপ্রাপ্ত অপরাধীরা সেই জুতোর দোকানে কাজ করতো। ওটাই তাদের প্রফেশন ছিল ওখানে। এবং সেখানে কাজ করে যে অর্থটা তাদের জমতো, সেটা তাদের সাজা শেষ হওয়ার পর যে জীবনটা শুরু করবে, তখন কোথায় পয়সা পাবে? আবার মানুষের কাছে হাত ফেলে বেড়াবে, নাকি আবার চুরি ডাকাতি বা ক্রাইম করবে? সেই জন্য সে যে কয়দিন সাজা কাটতো, যে কয়দিন সাজা কাটার সময় তাকে কাজ করতে হতো, সে কাজের অর্থগুলো গচ্ছিত থাকতো এবং সেটা পরবর্তী সময় তাকে যখন রিলিজ হতো, তার সাজা শেষ হতো, তখন আইন সেই টাকা তার হাতে তুলে দিয়ে তাকে নতুন জীবন শুরু করার পরামর্শ দিত। তো যাই হোক, তার একজন প্রহরী এলেন। তখন জিমি কি করছে, যে জেলখানার ভেতরে থাকা জুতোর দোকানে, যেখানে জিমি কি করছে, অ্যাসিডিয়াসলি, তার মানে অক্লান্তভাবে, কন্টিনিউয়াসলি, অ্যাসিডিয়াসলি, এটা হচ্ছে একটা অ্যাডভার্ব। সে অক্লান্তভাবে বসে আছে। বসে কি করছে? বসে বসে কি করছে? অক্লান্তভাবে স্টিচিং মানে সেলাই করছে। আপার্স মানে চপ্পল বা জুতো জোড়ার উপরের অংশ, চপ্পল বা জুতো জোড়ার উপরের অংশ বসে বসে সেলাই করছে। অ্যান্ড এসকর্টেড, এবং তখন যে প্রহরী তাকে এলো তার জুতোর দোকানের সামনে, যেখানে জিমি কাজ করে জেলখানার ভিতরে, এসে তাকে নির্দেশ দিল। এসকর্টেড মানে নির্দেশ দেওয়া, হুকুম দেওয়া। এসকর্টেড মানে কি? হুকুম দিল, অর্ডার্ড।
এসকর্টেড তাকে নির্দেশ দিল, কি নির্দেশ দিল পড়ি তো, এসকর্টেড হিম তাকে নির্দেশ দিল টু দ্য ফ্রন্ট অফিস, মুখ্য অফিসে যেতে। কোথায় যেতে? মুখ্য অফিস। তোমরা বলবে যে স্যার মুখ্য অফিসটা কি? জেলখানার ভেতরে একটা বড় অফিস থাকে। কি সেই অফিস, কি থাকে সেখানে? জেলখানার দায়িত্বভার যিনি আছেন, অর্থাৎ গোটা জেলখানার যিনি দায়িত্ব নিয়ে আছেন, যাকে বলা হয় ওয়ার্ডেন বা জেলার, তার অফিস। সে কার্যালয়ে যে গোটা জেলখানার সমস্ত অপরাধীদের দেখে রাখার বা তাদের অভাব অভিযোগ দেখার যিনি দায়িত্বে থাকেন, মূল কর্ণধার বা প্রশাসনিক মাথা, হ্যাঁ, তাকে আমরা বলি হচ্ছে ওয়ার্ডেন। এই ওয়ার্ডেনের যে অফিস তাকেই বলা হয় ফ্রন্ট অফিস। কি বলা হয়? ফ্রন্ট অফিস। টু দ্য ফ্রন্ট অফিস, অর্থাৎ মুখ্য অফিসে তাকে যেতে বললো, অর্থাৎ যেখানে জেলার বা ওয়ার্ডেন থাকেন সেই অফিসে বলল প্রহরী, এই জিমি চলো তো, তোমায় ডাকছেন সাহেব, মুখ্য অফিসে চলো। বলে দেওয়ার পরেই লেখক আমাদের বলছেন কেন যেতে বলা হলো, কারণটা এক্সপ্লেন করেছেন। দেয়ার দ্য ওয়ার্ডেন হ্যান্ডেড জিমি হিজ পার্ডন। ওই মুখ্য অফিসেই ওয়ার্ডেন অর্থাৎ জেলখানার যিনি প্রধান কর্ণধার, প্রধান জেলার, তিনি কি করবেন? হ্যান্ডেড জিমি হিজ পার্ডন, জিমিকে তার ক্ষমাপত্র তুলে দেবেন। ক্ষমাপত্র, হোয়াট ইজ পার্ডন? পার্ডন মানে ক্ষমা করা, অর্থাৎ জিমির সাজা শেষ, তার সাজা মুকুবের পত্র হাতে তুলে দিয়ে তাকে কি করে দেওয়া হবে? ফ্রি করে দেওয়া হবে। তার ইমপ্রিজনমেন্ট এন্ডেড, তার জেলখানায় খাটনিটা বা জেলখানায় যে তার সাজাটা মুকুব হয়ে গেছে, সেই পত্রটা হাতে তুলে দেবে। হুইচ হ্যাড বিন সাইন দ্যাট মর্নিং বাই দ্য গভর্নর, যেই ক্ষমাপত্রে সই করেছেন আজ সকালেই গভর্নর। অর্থাৎ এই যে আমেরিকাতে যারা সাজাপ্রাপ্ত অপরাধী রয়েছেন, তাদের যখন সাজা শেষ হয়, সাজা শেষ, এই পত্রটা যখন এসে পৌঁছায়, সেই পত্রে তাকে সাজা শেষ করে মুক্তি দেওয়ার আদেশটা দেন কে? গভর্নর। সেই গভর্নরের সই রয়েছে। জিমি যেখানে ছাড়া পাবে সে কাগজটা, যে কাগজটা ওয়ার্ডেন তুলে দেবে তার হাতে, সেখানে আগে থেকে কে সাইন করে রেখেছেন? গভর্নর সাইন করে রেখেছেন। জিমি টুক ইট ইন আ টায়ার্ড কাইন্ড অফ ওয়ে। জিমি ফ্রন্ট অফিসে গেল, গিয়ে ওয়ার্ডেনের সামনে দাঁড়ালো। দাঁড়িয়ে ওয়ার্ডেন যখন তার হাতে তার ক্ষমাপত্র তুলে দিচ্ছে, জিমি যেন তার শরীরে জোরই নেই, একেবারে অলসভাবে যেন সেই ক্ষমাপত্রটা হাতে তুলে দিচ্ছে। হি হ্যাড সার্ভড নিয়ারলি 10 months অফ এ 4-year সেন্টেন্স। জিমি সাজা খাটলো 10 মাস, প্রায় 10 মাস, কিন্তু তার সাজা হয়েছিল 4 বছর। 4 বছরের সাজাপ্রাপ্ত এক আসামি 10 মাসেই তার সাজা মুকুব। কি হলো এমন, দেখি তো। হি হ্যাড এক্সপেক্টেড টু স্টে অনলি অ্যাবাউট 3 months। জিমি যখন সাজাপ্রাপ্ত হয়েছিল তখন তার মনে আশা ছিল সে বড়জোর 3 মাস থাকবে। 4 বছরের সাজা, সে 3 মাস খেটে বের হবে। তাহলে চিন্তা করো কত বড় মানসিকতা, কত বড় মনের জোর। কি করে সম্ভব? একজন মানুষ যার সাজা 4 বছর হয়েছে, সে 3 মাসে কোনো দিন বেরোতে পারে? মোটেই না। তাহলে কেন, কি করে বেরোতে পারবে? জিমির মনে এরকম আশা কি করে জোগাড় হয়? এই 3 মাসই তার কাছে সবচেয়ে বড় সময়। 3 মাসই মনে করে সে 4 বছরের সমান। 3 মাসই তার কাছে জেলে থাকা মানে বিশাল ব্যাপার। যিনি এমন মানুষ যে 3 মাসের বেশি জেলে থাকে না, তার মানে বোঝো তার ম্যান পাওয়ার রয়েছে, আউটসাইড সোর্স রয়েছে, যেগুলো কাজে লাগিয়ে জিমি ক্যান স্কিপ হিজ ইমপ্রিজনমেন্ট। জিমি পারে তার সাজাটাকে থেকে সরে যেতে বা চলে যেতে, এমন ক্ষমতা সে রাখে। আমরা মুভিতে দেখি না, ভিলেনগুলো বলে যে আমাকে বন্দি করে নিয়েছে তো কী হয়েছে, হ্যাঁ, কয়দিন আমাকে আটকাবে, আমি এখনই বেরিয়ে যাব। ঠিক তেমনই আমাদের জিমি, তাকে আটকে রাখা কিন্তু মোটেই সহজ কাজ নয়। দেখো কেন ছাড়া হলো জিমিকে এত তাড়াতাড়ি, সে কারণটা লিখেছে। ওয়েন এ ম্যান উইথ অ্যাজ মেনি ফ্রেন্ডস অন দ্য আউটসাইড অ্যাজ জিমি ভ্যালেন্টাইন হ্যাড। যখন একজন মানুষের এমন বন্ধু থাকে বাইরে যেমন করে জিমির ছিল, হ্যাড ইজ রিসিভড ইন দ্য স্টিয়ার ইজ হার্ডলি ওয়ার্থ ওয়াইল টু কাট হিজ হেয়ার। বলছে যে জিমির মতো মানুষের যে ধরনের বন্ধু বাইরে আছে, এই ধরনের বন্ধু যদি কারুর থাকে, তাকে জেলখানায় আটকে রাখা একটা চুল কাটা থেকেও সোজা কাজ, মানে আটকে রাখতে না পারাটা। অর্থাৎ আমরা শুনেছি একটা কথা হিন্দিতে,
মেরা এক বাল ভি বাঁকা নেই কর সকতা। ঠিক তাই, অর্থাৎ তাকে জেলখানায়, স্টিয়ার মানে জেলখানা, জেলখানা আটকে রাখাটা ওয়ার্থওয়েল টু কাট হিজ হেয়ার। ঠিক আছে, তার চুল কাটাটা যেরকম একটা বিষয়, নগণ্য বিষয়, চুল কাটা কি এটা নগণ্য বিষয়, তাদেরকে জেলখানাটা আটকে রাখাটা একটা নগণ্য বিষয়, মানে তাকে কেউ আটকে রাখতে পারবে, কারণ তার বাইরে কি আছে, লোকবল আছে, বাইরে তার লোকবল আছে, যথেষ্ট লোকবল আছে, তাকে আটকে রাখা সম্ভব নয়। নাও ভ্যালেন্টাইন সেড দ্য ওয়ার্ডেন, সরি লং লিস্ট আছে, নাও ভ্যালেন্টাইন সেড দ্য ওয়ার্ডেন। যাই হোক, এইবার ভ্যালেন্টাইনের সাথে কথা বলছেন আমাদের ওয়ার্ডেন সাহেব, জেলখানার প্রধান যিনি রক্ষক, তিনি কথা বলছেন জিমির সাথে। জিমিকে বলছেন, ভ্যালেন্টাইন ইউ উইল গো আউট ইন দ্য মর্নিং। ভ্যালেন্টাইন, তুমি তো দেখছোই আজ সকালেই কিন্তু তুমি ছাড়া পেয়ে যাচ্ছ, আজকে তোমার সাজা শেষ, তুমি আজ বাইরে চলে যাবে। ব্রেস আপ, নিজেকে একটু পাল্টাও, ঝেড়ে ফেলো, সব পুরনো কাজ বাদ দাও, সব সব আগের সমস্ত কাজ ছেড়ে দাও, ওগুলো কাজ আর কখনো করবে না। তার মানে ওয়ার্ডেন সাহেব কী করছে, বিফোর রিলিজমেন্ট ওয়ার্ডেন ইজ গিভিং অ্যান অ্যাডভাইস টু জিমি, যে তুমি আর খারাপ কাজ করো না, এই জেলখানায় সাজা খাটা এগুলো ভালো নয়, হ্যাঁ তুমি এই সমস্ত খারাপ কাজ ছেড়ে দাও। অ্যান্ড মেক আ ম্যান অফ ইউর সেলফ, এবং তুমি নিজের মতো করে একটা ভালো মানুষ হয়ে বাঁচো, অর্থাৎ একজন যোগ্য মানুষ হয়ে বাঁচো, কোনো খারাপ কিছু করো না, হ্যাঁ যোগ্য মানুষ হয়ে বাঁচো, চলো। ইউ আর নট আ ব্যাড ফেলো অ্যাট হার্ট, হৃদয়গত দিকে তুমি তো খারাপ নও। স্টপ ক্র্যাকিং সেফস অ্যান্ড লিভ স্ট্রেট, তিজোরি ভাঙা বা সিন্দুক ভাঙা বন্ধ করে সোজা সাপটা জীবন কাটাও। এই কথা বলা শেষ না হতেই জিমি বলে কি না, মি সেইড জিমি ইন সারপ্রাইজ। বিস্মিত কণ্ঠে, অবাক করা কণ্ঠে জিমি বলল, আপনি কি আমায় বলছেন এগুলো, আমাকে আমাকে বলছেন? হোয়াই আই নেভার ক্র্যাকড আ সেফ ইন মাই লাইফ। এ কী কথা যে বলছেন সাহেব, আমি জীবনে কোনোদিন সিন্দুকই ভাঙিনি। ওহ নো, লাফড। ওহ সত্যি, বলে হেসে উঠলেন ওয়ারেন সাহেব। অফকোর্স নট, হ্যাঁ হ্যাঁ, না না, তুমি তো ভাঙোনি, ভাঙতে পারোই না। লেটস সি, চলো তবে দেখি। নাও, এখন, হাউ ওয়াজ ইট ইউ হ্যাপেন টু গেট সেন্ট আপ অন দ্যাট স্প্রিংফিল্ড জব? তাহলে তোমাকে স্প্রিংফিল্ড থেকে ধরে আনা হলো কেন? তুমি সাজা খেয়ে এতদিন এখানে কেন থাকলে? তুমি বলে কোনোদিন সিন্দুকি ভাঙনি। তাহলে বেশ ঠাট্টার সুরে কথা বলছেন আমাদের জেলার। ওয়াজ ইট বিকজ ইউ উড নট প্রুভ অ্যান অ্যালিবি ফর ফিয়ার অফ কম্প্রোমাইজিং সামবডি ইন এক্সট্রিমলি হাইটোন সোসাইটি? বিষয়টা কি এমন নাকি যে তুমি যে সমাজে থাকো সেখানে কোনো প্রভাব সম্পন্ন মানুষ, সে তোমাকে তোমার দোষ, তুমি তার কাছে তোমার নির্দোষতা প্রমাণ করতে পারোনি, সে জোর করে তোমাকে এখানে জেলখানা শাস্তি কাটতে পাঠিয়ে দিয়েছে? মানে অ্যাকচুয়ালি কী হয়, যারা প্রভাবশালী মানুষ বা ধনবান, তারা সাধারণ মানুষকে বিভিন্নভাবে হ্যারেস করে, হয়তো মিথ্যে কেছে ফাঁসিয়ে জেল কাটাচ্ছে, যেহেতু তার পয়সার জোর আছে। আজকে সমাজেও তা আমরা দেখতে পাই কিন্তু, তাই না? এমন অনেক ঘটনাগুলোই ঘটে থাকে। তাই বলছে জেলার নাকি তোমার এরকম ব্যাপার যে তুমি যে সমাজে থাকো সেখানে কোনো ধনবান লোক, যেখানে তুমি তার সামনে নিজেকে নির্দোষ প্রমাণ করতে পারো না, আর জোর করে সে তোমাকে জেল কাটাচ্ছে, এরকম ব্যাপার নাকি? ওই জন্য তুমি জেল কাটছো? Or was it simply a case of a mean old jury that had it in for you? নাকি কোনো নিচু মানসিকতার কোনো পুরনো এক বৃদ্ধ বিচারক তার আসনে বসে থাকাকালীন তোমাকে দেখেছেন, দেখে তোমার প্রতি তার ব্যক্তিগত কোনো ঈর্ষা ছিল, জোর করে তোমাকে সাজা দিয়ে দিয়েছে, নাকি এরকম কোনো ব্যাপার? It is always one or the other with you innocent victims, me. আসলে তোমার মতন নির্দোষ অপরাধীদের সাথে এরকমই হয়, তারা কিছুই দোষ করে না অথচ তাদেরকে সাজা খাটতে, ইয়ার কি করে বলছে সে, হ্যাঁ এই কথাগুলো বললো। ইট ইজ অলওয়েজ ওয়ান অর দ্য আদার উইথ ইউর ইনোসেন্ট ভিকটিম। তোমাদের মতো সাদা সরল মানুষেরা না, অপরাধীগুলো এগুলোই বলে আমরা কিচ্ছুই করিনি, আমরা কিছুই জানি কখনো করিনি। এই কথা বলা শেষ না হতেই জিমি বলছে, সেট জিমি, মি, কাকে বলছেন? আমাকে বলছেন কি? স্টিল ব্ল্যাঙ্কলি ভার্চুয়াস, জিমি নিজেকে দেখাচ্ছে সে নির্দোষ, কিচ্ছু করেনি, একে ধোয়া তুলসী পাতা। ওয়াই ওয়ার্ডেন, আই নেভার ওয়াজ ইন স্প্রিংফিল্ড ইন মাই লাইফ। ওয়ার্ডেন সাহেব কী যে বারবার বলছেন, আমি তো কোনোদিন স্প্রিংফিল্ডে যাইনি, আপনি কি তখন থেকে আমাকে এই সমস্ত কথা বলছেন? তো দেখো, জিমি কথার হেয়ালি কিন্তু ভালোই জানে, বেশ গুছিয়ে গুছিয়ে কথা বলতেও জানে, বারবার কিভাবে তার অপরাধটাকে সে অস্বীকার করছে,
হ্যাঁ, অথচ সেই অপরাধের সাজাই কিন্তু সে ভুগছে। সে প্রমাণিত যে সেই চুরি করেছে, সে চোর বা সে ডাকাত বা সেই তিজোরি ভাঙার কাজ সে করে, অথচ সে দেখো ছাড়া পাওয়ার দিন এমন ভাব করছে যে একটা নির্দোষ লোককে জোর করে হয়তো আইন শাসন দিয়েছে বা শাস্তি দিয়েছে। এইভাবে কথা বলার জন্য ওয়ারেন সাহেব ভীষণ ক্ষেপে গেলেন, রেগে গেলেন, বললেন কন ইন, টেক হিম ব্যাক। প্রহরী, শিগগিরই ওকে আমার এই চোখের সামনে থেকে দূর করো, নিয়ে যাও ওকে, এক্ষুনি নিয়ে যাও এখান থেকে। অ্যান্ড ফিক্স হিম আপ উইথ আউটগোয়িং ক্লথ। যাও, নিয়ে গিয়ে বাইরে যে যাবে সেই পোশাকগুলো এখনই পরিয়ে দাও, যাও জেলখানার যে পোশাক সেটা খুলিয়ে বাইরে যাওয়ার পোশাক পরিয়ে দাও। আনলক হিম অ্যাট 7 in the morning, সকাল 7টের সময় খুলে দেবে ওকে, ছেড়ে দেবে। অ্যান্ড লেট হিম কাম টু দ্য বুলপেন, এবং ওকে বলবে ওখান থেকে চলে আসতে বুলপেনে। বুলপেনটা কি? জেলখানার মাঝখানে থাকা একটা মস্ত বড় জায়গা, যেখানে মাঠ থাকে, সেখানে অপরাধীরা খেলা খেলে, বসে গল্প করে, হ্যাঁ, সেই জায়গাটাকে বলা হয় বুলপেন, একটা প্লেয়িং গ্রাউন্ড, সেখানে যেতে বলেছে। বেটার থিঙ্ক ওভার মাই অ্যাডভাইস ভ্যালেন্টাইন। যাওয়ার আগে জিমির উদ্দেশ্যে ওয়ার্ডেন শেষ বলল, আমি যা বললাম ভালো করে বিচার করে দেখো, তোমার জন্যই বলেছি, তোমার ভালোর জন্যই বলেছি। At 7:15 on the next morning, Jimmy stood in the warden's outer office. পরের দিন ঠিক ওই 6:45 নাগাদ জিমি ওয়ার্ডেনের অফিসের সামনে দাঁড়িয়ে রয়েছে, আজকে তার ছুটি। He had on a suit of the villainously fitting. পোশাকটা যে পরেছে শরীরে একেবারে পুরো টাইট ফিট, একদম একেবারেই খলনায়ক, যারা মানে তোমার আমাদের হিন্দি সিনেমা বা বাংলা সিনেমায় যে সমস্ত তোমার খারাপ মানুষগুলো থাকে, একদম খলনায়ক যারা, ভিলেন যারা, সেই ভিলেনের মতো খুব ভিলেনিয়াসলি ফিটিং, মানে খুব মানে এক্সিকুইট, মানে হ্যান্ডসাম লাগছে তাকে, সেই সুন্দর টাইট ফিট জামা কাপড় পরা। রেডিমেড ক্লথস, এই জামাগুলো আগে থেকে তৈরি করা। আচ্ছা, and a pair of the stiffy squeaky shoes that the state furnishes to its discharge compulsory guest. এবং সঙ্গে পায়ে তার জুতোও আছে, যে জুতোটা তাকে স্টেট মানে সরকার থেকে দিয়েছে। সরকার থেকে মানে এটা নিয়ম আছে যে যখন কোনো অপরাধী সাজা শেষ হবে তখন তাকে তার ছুটির দিনে তাকে একজোড়া জুতো উপহার দেওয়া হয়। কি দেওয়া হয়? জুতো উপহার দেওয়া হয়। দ্য ক্লার্ক হ্যান্ডেড হিম এ রেল রোড টিকিট, তারপর তাকে কেরানি হাতে একটা টিকিট তুলে দিল ট্রেন গাড়ির, অ্যান্ড $5 বিল, এবং হাতে দিল $5, with which the law expected him to rehabilitate himself into good citizenship and prosperity. যে টাকাটা দেওয়ার পর, $5 দেওয়ার পর, হাতে তুলে দেওয়ার পর সরকার মনে করে যে একটা মানুষের নতুনভাবে জীবন শুরু করার জন্য $5 যথেষ্ট। ঠিক আছে তো, সরকারের চোখে বা আইনের চোখে $5 যথেষ্ট একটা সুন্দর জীবনযাপন শুরু করার জন্য। আচ্ছা, যাই হোক, তো এরকম করে তাকে দিয়ে দেওয়া হলো। আচ্ছা, তবে কি হলো? দ্য ওয়ার্ডেন গেভ হিম এ সিগার, তারপরে ওয়ার্ডেন তাকে একটা সিগারেট বা সিগার, বড় মাপের একটা সিগারেট হাতে তার তুলে দিল। অ্যান্ড শুক হ্যান্ডস, তারপরে দুজনে তারা হ্যান্ডশেক করলো একে অপরের সাথে। আচ্ছা, ভ্যালেন্টাইন 9762, ভ্যালেন্টাইন 9762, এটা জেলখানায় যে পোশাকটা পরতো সে পোশাকের নাম্বারটা 9762 ওয়াজ ক্রনিকলড, সেটা খাতায় লেখা উঠে গেল, অতীত হয়ে গেল। অন দ্য বুকস, পার্ডন বাই গভর্নর, খাতার মধ্যে লেখা হলো যে 9762 অপরাধী অর্থাৎ জিমি ভ্যালেন্টাইন, তাকে ক্ষমা করা হলো, সে আজকে ছাড়া পেলেও ক্ষমা করেছেন গভর্নর। খাতায় লিখে দিয়ে জিমিকে ছেড়ে দেওয়া হলো, রেজিস্টার খাতায় লিখে জিমিকে ছেড়ে দেওয়া হলো। অ্যান্ড মিস্টার জেমস ভ্যালেন্টাইন ওয়াকড আউট ইনটু দ্য সানশাইন, মহাশয় জেমস ভ্যালেন্টাইন জেলখানার গণ্ডি পেরিয়ে খোলা আকাশে সূর্যালোকে সকাল সকাল বেরিয়ে পড়ল একটা স্বাধীন জীবন কাটাতে। Disregarding the song of the birds, the waving green trees and smell of the flowers, Jimmy headed straight for a restaurant, not restaurant, restaurant উচ্চারণটা আমরা বলি রেস্টুরেন্ট, সঠিক উচ্চারণ হচ্ছে রেস্টুরেন্ট। তো যাই হোক, তাই এবার জেলখানার থেকে বেরিয়েই দেখতে পেল উন্মুক্ত আকাশ, সুন্দর পাখিরা গান গাইছে, সবুজ ঘাস ঢেউ খেলানো, কিন্তু তার দিকে তার নজর নেই, সেগুলোকে উপেক্ষা করে জিমি সোজা চলে গেল একটা রেস্তোরাঁয়। কোথায়? রেস্তোরাঁয়। There he tasted the first sweet joys of liberty in the shape of
broiled chicken and a bottle of white wine, followed by a cigar, a great better than one the warden had given him. তারপর সেখানে গিয়ে সে কি করলো, স্বাধীনতার প্রথম মিষ্টি স্বাদ নিল, চিকেন সঙ্গে সাদা মদ অর্থাৎ ভোদকা, সেটা সে খেলো, সঙ্গে ছিল তার হাতে একটা সিগার, তার নিজের কাছে ছিল, যেটা ওই ওয়ার্ডেন যেটা দিয়েছিল তার থেকে অনেক বেশি বেটার। আচ্ছা, খেয়ে নিল, খেয়ে নিয়ে কি করলো দেখো কি করলো তারপর, ফ্রম দেয়ার হি প্রসিড লেজারলি টু দ্য ডিপোর্ট, তারপর সেখান থেকে সে বেরিয়ে গেল, সে তার গন্তব্য সেখানে যাবে, খুব অলসভাবে অবকাশ নিয়ে বেরিয়ে গেল। হি ট্রাস্ট এ কোয়ার্টার ইনটু দ্য হ্যাট অফ এ ব্লাইন্ড ম্যান সিটিং বাই দ্য ডোর, সেই রেস্তোরাঁর দরজার সামনে একজন অন্ধ মানুষ বসেছিল, ভিক্ষে করছিল, তার ভিক্ষার ঝুড়িতে তিনি একটা কয়েন টস করে দিয়ে দিল, এরকম করে টস করে তার ভিক্ষার ঝুড়িতে দিয়ে দিল, ভিক্ষা দিল, দিয়েই কি করলো, অ্যান্ড বোর্ড হিজ ট্রেন, তারপরে যে ট্রেনের টিকিটটা তাকে দেওয়া হয়েছিল সেই টিকিটটা নিয়ে সে ট্রেনে চললো। 3 hours সেট হিম ডাউন ইন এ লিটিল টাউন নিয়ার দ্য স্টেট লাইন, তারপর 3 ঘন্টা ট্রেন যাত্রার অবশেষে সে নগরীর রাজ্যের একেবারে ঘেঁষা, স্টেট লাইনের একদম ঘেঁষা কাছাকাছি একটা শহরে গিয়ে নামলো। হি ওয়েন্ট টু দ্য ক্যাফে অফ ওয়ান মাইক ডলান অ্যান্ড শুক হ্যান্ডস উইথ মাইক, তারপর সে তার বন্ধু মাইকের ক্যাফেতে চলে গেল, সেখানে গিয়ে মাইকের সাথে সে করমর্দন করলো। ওয়াজ অ্যালং বিহাইন্ড দ্য বার, জিমি যখন জেলখানায় ছিল তার বাইরে যে বন্ধু তার জন্য অপেক্ষা করছিল সে ছিল মাইক, তার প্রিয় বন্ধু। সরি উই কুড নট মেক ইট সুনার জিমি মি বয় সেইড মাইক, জিমিকে দেখেই প্রথমে মাইক বলল যে দেখ বন্ধু, তোকে তাড়াতাড়ি ছাড়াতে পারলাম না, তাও মোটামুটি 10 মাস লেগে গেল, সরি এর থেকে বেশি তাড়াতাড়ি আর করতে পারলাম না। বাট ইউ হ্যাড দ্যাট প্রোটেস্ট ফ্রম স্প্রিংফিল্ড টু বাক এগেনস্ট অ্যান্ড দ্য গভর্নর নিয়ারলি ব্ল্যাঙ্কড, যাই হোক তুই যে কাজটা করেছিলি স্প্রিংফিল্ডের, সেখান থেকে তোকে বার করতে, গভর্নরের কাছে থেকে তোর ক্ষমাপত্র বের করতে অনেক কাঠখড় পোড়াতে হয়েছে, অনেক হুমকি দিতে হয়েছে, তারপরে কাজটা সম্ভব। তার মানে দেখো সে তার জিমির কাজ যে শেষ হলো, তার পিছনে তার বন্ধুদের বাইরে কিন্তু গুন্ডা কলাপ কাজকর্ম আছে, ঠিক আছে, যার জন্যই তার ছাড়া পাওয়া। যাই হোক এই সমস্ত কারণে সে বেরিয়েছে। এবার মাইক এই কথাগুলো বললো, বলার পর মাইক জিজ্ঞাসা করলো ফিলিং অলরাইট, এখন তোর ভালো লাগছে তো, সাজা শেষ, এখন তোর ভালো লাগছে তো? ফাইন, হ্যাঁ ভালো লাগছে, জিমি বললো। গট মাই কি, এই আমার ঘরের চাবিগুলো দে। এবার জিমি তার ঘরের চাবিটা চাচ্ছে, হি গট হিজ কি, তারপর জিমি তার চাবিটা পেল মাইকের থেকে। অ্যান্ড হি ওয়েন্ট আপস্টেয়ার্স, সে ওপরতলা সিঁড়ি দিয়ে উঠে গেল। আনলক দ্য ডোর অফ এ রেয়ার অ্যাট দ্য অফ এ রুম অ্যাট দ্য রেয়ার, তারপরে এবার যাওয়ার পর একটা রুম তার পেছনের দিকে রয়েছে, সেই রুমটা সে খুললো, খুলে দেখে যে এভরিথিং ওয়াজ জাস্ট অ্যাজ হি হ্যাড লেফট ইট, সেই ঘরের প্রত্যেকটা জিনিস তেমনই আছে যেমনটা সে রেখে গেছিলো। There on the floor was still Ben Price collar. There on the floor still Ben Price collar button that had been torn from that eminent detective's shirt band when they had empowered Jimmy to arrest him. সে তারপরে মেঝের মধ্যে দেখে একটা বুতাম পড়ে আছে, কলার বাটন, সে আস্তে করে এরকম বুতামটা তুলে নিয়ে দেখলো এটা তারই বুতাম, অর্থাৎ যে ডিটেকটিভ তাকে অ্যারেস্ট করতে এসেছিল বেন প্রাইস, তার কলারের বুতাম। যেদিনকে জিমিকে অ্যারেস্ট করা হয়, জিমির সাথে তার হাতাহাতি হয়, জিমি তার কলারটা ধরে, আর ইন দি মেন টাইম কলার থেকে একটা বাটন খুলে দেয় কার, ডিটেকটিভের, সেটা মেঝেতে যেখানে পড়েছিল ওখানেই আছে। এগুলো জিমি দেখলো, দেখে একটু স্মৃতিটা মনে করলো তার অ্যারেস্টের। পুলিং আউট ফ্রম দ্য ওয়াল এ ফোল্ডিং বেড, দেওয়ালের মধ্যে তার একটা ভাঁজ করা বিছানা ছিল, সেটাকে টান দিয়ে জিমি নামালো। জিমি স্লাইড ব্যাক এ প্যানেল, তারপরে তাড়াহুড়ো করে সেই দেওয়ালের মধ্যে তার একটা গোপন দরজা ছিল, সেই দরজাটাকে সে এইভাবে খুললো, ইন দ্য ওয়াল, সেই দেওয়ালের ভেতরে, অ্যান্ড ড্র্যাগড আউট এ ডাস্ট কভার্ড সুটকেস, এবং সেই দেওয়ালের ভেতর থেকে সে একটা ধুলো মাখা সুটকেস টেনে বের করলো। হি ওপেন্ড দিস অ্যান্ড গেজড ফন্ডলি অ্যাট দ্য ফাইনাল সেট অফ বার্গলার্স টুলস ইন দ্য ইস্ট। আচ্ছা, এবার সেই সুটকেসটা খুলে সে দেখলো তার চুরি করার যে সমস্ত অস্ত্রগুলো লাগে, চুরি করতে যে টুলসগুলো লাগে, সরঞ্জাম চুরি করতে যা তার লাগে, ড্রিল মেশিন, তারপরে মনে করো যে বিভিন্ন ধরনের স্ক্রু ড্রাইভার বা যা যা দরকার, সেগুলো সব সেট কোথায় রয়েছে, ওই চুরি করার মেশিনগুলো কোথায় রয়েছে, চুরি করার জন্য যে টুলসগুলো সেই সুটকেসের মধ্যে রয়েছে। সেগুলো খুলে সে অনেক দিন ধরে, কারণ যার যেটা ভালো লাগার সেটাকে তো মিস করেছে না এতদিন, সে খুলে অবাক চিত্তে তাকিয়ে রয়েছে। এটা পূর্বের কোনো দেশের থেকে সে বানিয়েছিল। ইট ওয়াজ কমপ্লিট সেট, চুরি করতে লাগে মানে সিন্দুক ভাঙতে লাগে যা যা সবটাই এখানে আছে। আচ্ছা, কি বলছে, মেড অফ স্পেশালি টেম্পার্ড স্টিল, বিশেষ এক প্রকার স্টিল দিয়ে এটা তৈরি। দ্য লেটেস্ট ডিজাইনস ইন ড্রিল মানে ছিদ্র করার অদ্ভুত অদ্ভুত সব ডিজাইন করার হেড আছে, মানে বিভিন্ন রকমের ড্রিল করা যাবে, ছিদ্র করা যাবে এমন সব হেড রয়েছে। পাঞ্চার্স রয়েছে, ব্রাসেস রয়েছে, অ্যান্ড বিটস, অর্থাৎ বিভিন্ন ধরনের আগর,
তারপরে তোমার যাকে আমরা বলি যে তোমার দেখবে মিস্ত্রিদের কাছে থাকে একটা লম্বা একটা জিনিস, সামনে দুটো এরকম থাকে, এরকম তার কেটে এগুলো এরকম নিয়ে এরকম টেনে তুলে ফেলে, ঠিক আছে। তো ওই সমস্ত জিনিসগুলো তার কাছে সব সাজানো ছিল, জাম্পার্স, ক্ল্যাম্পস, আগর্স সব ছিল, উইথ 2 or 3 নোবিলিটিস। এদের মধ্যে দু একটা ছিল যেটা খুব অভাবনীয়, ইনভেন্টেড বাই জিমি হিমসেলফ, যেগুলো জিমি নিজে কাজ করতে গিয়ে বুঝেছে এগুলো প্রয়োজন, সে তারপরে নিজে জিনিসগুলো ডিজাইন করেছে। এমন অনেক কিছুই থাকে ইন হুইচ হি টুক প্রাইড, যেগুলো নিয়ে জিমি সবসময় গর্ব অনুভব করে। Over $900 they had cost him to have made at a place where they make such things for the profession. তা বলেছে জিমি প্রায় $900 খরচা করেছে এমন একটা টুল কিট বানানোর জন্য, এবং এটা সেখানেই বানানো হয়, এটা যেখানে বানানো হয় সেটা প্রফেশনালদের জন্য বানানো হয়, সবার ব্যবহারের জিনিস এটা নয়, এবং যেখানে বানানো হয় যারা খুব প্রফেশনাল তারাই এগুলো ইউজ করতে পারবে, এমনভাবেই বানানো হয়। আচ্ছা, In half an hour Jimmy went downstairs and through the cafe. আধ ঘন্টা পরে জিমি নেমে আসে এবং ক্যাফে দিয়ে যায়। He was now dressed in tasteful and well fitting clothes. এবার সে খুব সুন্দর পরিমার্জিত পোশাক পরেছে। And carried his dusted and clean suitcase. তার সেই ধুলোমাখা সুটকেসটাকে ঝেড়ে পরিষ্কার করে সে হাতে নিয়ে নিয়েছে। Got anything on? asked Mike Donald. মাইক বলল, কিরে এই যে বেরিয়ে যাচ্ছিস, কোথাও কাজ আছে নাকি, কোনো কিছু মনে পড়েছে? জিনিয়ালি খুব সাধারণভাবে জিজ্ঞাসা করলো, মি সে জিমি। জিমি বলছে, আমাকে বলছো? আমাকে? আচ্ছা, হ্যাঁ, ইন এ পাজল টোন, একটা হতবুদ্ধি করা সরে এরকম করে জিমি কথা বলে সবসময়। আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড, হ্যাঁ আমি বুঝতে পারছি না কেন বলছি এই কথা। হ্যাঁ, আই এম রিপ্রেজেন্টিং দ্য নিউ ইয়র্ক অ্যামলাগেমেটেড শর্ট স্ন্যাপ বিস্কিট ক্র্যাকার অ্যান্ড ফ্রাজল হুইট কোম্পানি। এইগুলো একটা কোম্পানি ছিল সেই সময়কার, সেই কোম্পানিগুলো কথা বলেছে, তাদেরকে আমি রিপ্রেজেন্ট করি, এরকম জিমি বলছে। This statement delighted Mike to such an extent that Jimmy had to take a slizzard and milk on the spot. যাই হোক, তাই এবার দেখা গেল জিমি এই কথা বলে খুব খুশি, এবং ফুটছে এমন একটা দুধ, মানে গরম দুধ রাখা ছিল টেবিলে, সেই গ্লাসটা নিয়ে ঢক 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 করে জিমি খেয়ে নিল। হ্যাঁ, তার বন্ধু দেখে খুব খুশি, কারণ কেন খুশি, গরম দুধ গ্লাসে রয়েছে, সে দেখে খেয়ে নিল, এটা দেখে তার বন্ধু খুশি হওয়ার কী ব্যাপার আছে? আছে ব্যাপার, কারণ আছে, দেখো কারণটা কি, দেখো এবার। হি নেভার টাচ হার্ড ড্রিঙ্কস, কারণ সে মদ খেলো না, তার সব থেকে ফেভারিট খাবার হচ্ছে মদ। সে কী করলো, কি অদ্ভুত, বন্ধু আমার পাল্টে গেছে, মদেও হাত দিচ্ছে। তা ভালো, যে বন্ধুর ভালো চায় তা তো দেখে ভালো লাগবে না, এটা একটা বার ক্যাফে টাইপ, সেখানে মদ একদম অ্যাভেলেবেল, অথচ জিমি সেদিনকে মদ না খেয়ে এক গ্লাস দুধ খেয়ে নিল, যেটা দেখে তার বন্ধু শকড, বাহ বন্ধু আমার ভালো হয়েছে। স্বভাবতই যতই সে তার বন্ধু তার মতো শয়তান হোক না কেন, কিন্তু সে তো তার ভালোই চায় না, সে মদ ছুটছে না দেখে খুব ইমপ্রেসড হলো, তার মাইক খুব ইমপ্রেসড হলো। A week after release of Valentine 9762, there was a neat job of safe burglary done in Richmond, Indiana. অভ্যাস কখনো চোরের পাল্টায় না। ছুটি পাওয়ার এক সপ্তাহ না যেতে যেতে রিচমন্ড একটা বড় সড়ো ডাকাতি, আবার বিশাল বড় একটা ডাকাতি। উইথ নো ক্লু টু দ্য অথার, এমন ডাকাতি, এমন সিন্দুক ভেঙে চুরি যে কোনো রকম কোনো ক্লুই রেখে যায়নি, সুরাগি রেখে যায়নি, কোনো চিহ্ন নাই। এ স্ক্যান্ট $800 ওয়াজ অল দ্যাট ওয়াজ সিকিউরড। চুরি যাওয়ার পরে ওই তোমার তিজোরিতে দেখা গেল যে $800 মধ্যে পড়ে আছে, বাকি সব পুরো ঠিক আছে। তা কি বলছে, 2 weeks আফটার এ পেটেন্ট ইমপ্রুভড বার্গলার প্রুফ সেফ ইন লং স্পট, তার ঠিক 2 সপ্তাহ পরে আবার লং স্পটে এমন বায়ু নিরুদ্ধ, এমন সুন্দর একটা ভল্ট যেটাকে ভাঙা কখনো মুশকিল, সেটাকে যেমন যেমন আমরা পনির খাই, যেমন পনির খেলে যেমন করে হয়, মুখে দিলেই গলে যায়, তেমন করে ওই দরজাটা খুলছে, মানে কোনো রকম কোনো চিহ্ন নেই, মানে এত কঠিন একটা দরজা কী করে এরকম লোক পনির খাওয়ার মতন বা চিজ খাওয়ার মতন খুলতে পারে, সবাই অবাক। হ্যাঁ, যে দরজা ভাঙা কারোর পক্ষেই সম্ভব নয়, জিমি একদম মানে বাটার খাওয়ার মতন আস্তে করে খুলে সব কিছু চুরি করে নিয়ে চলে গেছে। কতটা স্কিল্ড সে, দেখো কোথায় হয়েছে, লং স্পটে। তার আগেরটা কোথায় হয়েছিল, রিচমন্ড, ইন্ডিয়ানাতে। আচ্ছা আচ্ছা, ওপেন লাইক এ চিজ টু দ্য টিউন অফ $1,500, $1,500 খোয়া গেছে। কত ডলার? $1,500। কারেন্সি, সিকিউরিটিজ অ্যান্ড সিলভার আনটাচড, সিকিউরিটিজ অ্যান্ড সিলভার আনটাচড। এই যে চুরিটা গেছে, চুরি যাওয়ার পর সেই সিন্ধুকে কিছু নথিপত্র আর কয়েকটা রূপোর কয়েন ছাড়া আর কিছু বাঁচে নেই। আর যে সিকিউরিটি এই সিন্ধুকটাকে পাহারা দেয় তারাও কিচ্ছু করতে টেরও পায়নি কখন এই সিন্ধুক ভাঙা হয়েছে, একদম ধুম সিনেমার মতন। কিন্তু কখন যে ভাঙা হয়েছে, কী করে ভাঙা হলো, কি চুরি হওয়ার পরে জানা গেছে যে চুরি হয়ে গেছে।
দ্যাট বিগেন টু ইন্টারেস্ট দ্য রাফ ক্যাচার্স। এইভাবে চুরি হচ্ছে, চুরি হওয়ার ফলে এই চোরদের যারা ধরে, মানে আইনের যারা লোক, যারা ডিটেকটিভ, তাদের একটা বড় ইন্টারেস্টের বিষয় তৈরি হলো, না ধরতে হবে কে করছে। Then an old-fashioned bank safe in Jefferson City became active and threw out of its crater an eruption of banknotes amounting to $5,000. কি হলো, এরকম চুরি যাওয়ার ফলে একটা ব্যাংক যার নাম হচ্ছে জেফারসন সিটি ব্যাংক, সেই জেফারসন সিটি ব্যাংকের শেয়ার দিনকে দিন পড়তে শুরু করলো। অর্থাৎ কেউ আর ব্যাংকে টাকা রাখতে সাহস পাচ্ছে না, টাকা রাখলে চুরি হচ্ছে। তুমি তোমার জীবনের অর্জিত কামাই করা ধন একটা ব্যাংকে রাখো, পরের দিন ব্যাংক মালিক বলে তোমাকে, ব্যাংকার বলে যে আমরা শেষ, কেন সব চুরি হয়ে গেছে। হ্যাঁ, তখন তোমার কী অবস্থা হবে? তাই জন্য ব্যাংকের উপরে সবার আস্থা উঠে যেতে শুরু করে। এটা কিন্তু তৎকালীন সময় বোঝাচ্ছে যে তৎকালীন সময় আমেরিকাতে ভীষণ পরিমাণে চুরি ছাত্রামি হতো, সেই সময়কার প্রেক্ষাপট ফুটে উঠেছে কিন্তু। হ্যাঁ, এবং বড় বড় ব্যাংকাররা, বড় বড় ব্যাংকগুলো এরকম বায়ু নিরুদ্ধ ভল্ট বসাচ্ছিল, কারণ চুরি যাতে আটকানো যায়, বুঝতে পারলো তো? কিন্তু লোকে বিশ্বাস না পেয়ে টাকা উঠিয়ে নিচ্ছিল, যার জন্য ব্যাংকের যে শেয়ার সেটা দিনে কে দিন পড়তে শুরু করে। $5,000 ক্ষতির শিকার হতে হয় জেফারসন সিটি ব্যাংকে, বুঝতে পারলো তো? আচ্ছা, the losses were now high enough to bring the matter up to into the Ben Price class of work. যাক, এই সমস্ত কিছু দেখে বিষয়টা আবার চলে গেল বিচারের জন্য বা অনুসন্ধানের জন্য, কারা করছে চুরি খুঁজে বার করো। আইনের একজন রক্ষকের কাছে পৌঁছলো কেসটা, কে? বেন প্রাইস, দ্য ডিটেকটিভ হু অ্যারেস্টেড জিমি বিফোর ওয়ান টাইম এগেন। হ্যাঁ, বিফোর একবার যে আবার অ্যারেস্ট করবে তাকে, হ্যাঁ, এই মানসিকতা নিয়ে কেসটা আবার কার কাছে গেল? বেন প্রাইস। বেন প্রাইস অলরেডি জিমিকে একবার অ্যারেস্ট করেছিল, সে জানে। কি করলো দেখো, by comparing notes and remarkable similarity in the methods of the burglaries was noticed. ঘটনাস্থলে গিয়ে বিভিন্ন জিনিসগুলোকে ভালো করে দেখলো, মুয়ায়না করলো, তদন্ত করে বেন প্রাইস এই সিদ্ধান্তে আসলো, ইয়েস, এটা সেই করেছে। কারণ আগে সে যখন জিমিকে অ্যারেস্ট করে স্প্রিংফিল্ড থেকে, তখন জিমিকে নিয়ে অনেক স্টাডি করেছে সে, তাই জন্য সে জানে যে এই কাজটা কে করতে পারে, এই কাজটা কে করতে পারে ওটা সে জানে। ঠিক আছে তো? তো এবার কি দেখা যাচ্ছে, কি করলো সে? দ্যাটস ড্যান্ডি জিমি ভ্যালেন্টাইন্স অটোগ্রাফ। বুঝে গেল যে এটা জিমি ভ্যালেন্টাইন করেছে। হি ইজ রিজিউমড বিজনেস। বেন প্রাইস বুঝতে পেরেছে যে জিমি তার কাজ আবার শুরু করেছে। লুক অ্যাট দ্য কম্বিনেশন অফ নব। দেখো কি করে কম্বিনেশন, হাতলগুলোকে কিভাবে ঘুরিয়েছে দেখো। জাস্ট আউট অ্যাজ পুলিং আপ র্যাডিশ ইন ওয়েট ওয়েদার। দেখেছো তো কি সুন্দর করে খুলেছে, যেমন ভেজা মাটির থেকে মূলো তোলা হয়, একেবারে অনায়াসে টান দিলে মূলোগুলো উঠে আসে, ঠিক তেমন করে সে ভল্টগুলোর থেকে নবগুলো খুলেছে। কি নর্মালভাবে খুলেছে, কি অবাক হাতের কাজ। হি ইজ গট দ্য অনলি ক্ল্যাম্পস দ্যাট ক্যান ডু ইট। বলছে তার কাছে এমন হাতিয়ার আছে, বস্ত্র আছে, টুলস আছে, যেটা দিয়ে এরকম কাজ করা সম্ভব। বেন প্রাইস বুঝে গেছে। অ্যান্ড লুক হাউ ক্লিন দোজ ট্রামলার্স ওয়ার পাঞ্চড আউট। জিমি নেভার হ্যাজ টু ড্রিল বাট ওয়ান হোল। বলছে যে জিমিকে কাজ করার সময় শুধু একটা ছিদ্র পেলেই যথেষ্ট, তার 2-3টা ছিদ্র দরকার নেই। ঠিক আছে তো? সে 2-3 জায়গায় ছিদ্র করে, চাবি ঢুকানোর যে জায়গাটা একটা হোল তো থাকেই, ঠিক আছে, বা কোনো একটা জায়গায় কোনো একটা ক্লু থাকবে তো যেখানে থেকে প্রবেশ করতে পারবে, ওটা খালি জিমির খুঁজে বের করার। আর থাকবেই কোনো না কোনো ভল্টে একটা জায়গা থাকবেই, ওই এন্ট্রি জোন থাকবেই, ওইটা পাওয়ার খালি কাজ। তারপরে বাস 14 জায়গায় বা 3-4 জায়গায় সে কিন্তু ছিদ্র করে না, একটা ছিদ্র করবে, সেটা দিয়ে কাজ করে বেরিয়ে আসবে। বুঝতে পারলো তো? দেখো, কারণ যত ছিদ্র করবে তত বেশি শব্দ হবে, লোক জানবে, তাই জন্য সাইলেন্টলি একটা ছিদ্র করবে, সেটা দিয়ে যত বড় ভল্টই হোক না কেন সে খুলে ফেলবে। তার এতটাই মাস্টারলি আর্ট আছে, বুঝতে পারলো তো? হাতের মধ্যে এতটাই টেকনিক। যাই হোক, তা করে ফেললো। ইয়েস, আই গেস আই ওয়ান্ট মিস্টার ভ্যালেন্টাইন। এবার বেন প্রাইস বলছে, হ্যাঁ হ্যাঁ, এটা আমি ঠিক অনুমান করেছি, এবার ওকে আমার চাই। হি উইল ডু হিজ বিট নেক্সট টাইম উইদাউট এনি শর্ট টাইম অর ক্লিমেন্সি ফুলিশনেস। আমি জানি সে কোনো রকম ভুল ত্রুটি ছাড়াই আর কোনো সময় না নিয়েই সে নতুন কাজটা আবার করবে। মানে কি, একটা চুরি যাওয়ার পর অন্যান্য চোররা যেমন চুপচাপ বসে থাকে বছরের পর বছর, ও না, জিমি কয়েক সপ্তাহের ব্যাপার আবার চুরি করে। হ্যাঁ, একদম নির্ভীক মানুষ। দেখো, বেন প্রাইস নিউ জিমিস হ্যাবিট। বেন প্রাইস জানে জিমির অভ্যেসগুলো। হি হ্যাড লার্নড দেম ওয়াইল ওয়ার্কিং অন দ্য স্প্রিংফিল্ড কেস। স্প্রিংফিল্ডের তদন্ত চলাকালীন বেন প্রাইস যথেষ্ট স্টাডি করেছিল জিমিকে। লং জাম্পস, খুব জোরে লাফাতে পারে জিমি। কুইক গেট অ্যাওয়েজ, চট করে পালাতে পারে। নো কনফিডারেটস, তার কিন্তু কোনো রকম
মানে তার কিন্তু এমন কোনো প্রতিবন্ধকতা নেই যেটা তাকে আটকাতে পারে। অ্যান্ড এ টেস্ট ফর গুড সোসাইটি, এবং ভালো সমাজে থাকার তার যে লোভ, এই সব কিছু জিমিকে আদর্শ একজন চোর বানায়। অর্থাৎ লাভ দিতে পারে, লোকের ভিড়ে মিশে যেতে পারে, সুন্দর ড্রেস আপ করে ভালো মানুষ হয়ে যেতে পারে, বুঝতে পারলে তো? এমনটাই চেহারা যে যাকে চোর বলে তোমার কোনোদিনও মনে হবে না, একজন নায়ক একজন, বুঝতে পারলে তো? যে সে যে চোর তাকে দেখে মনেই হবে না। চোরের সম্পর্কে একটা কথা বলা হয়, একটা প্রবাদ বাক্য আছে, মানে কথাটা হচ্ছে এরকম যে চুরি করা মহা একটা ট্যালেন্টের ব্যাপার, যতক্ষণ চোর চুরি ধরা না পড়ে, তাই না? চোর ধরা পড়লে কিন্তু শেষ, তার ট্যালেন্ট শেষ। কিন্তু যদি না ধরা পড়ে তাহলে চুরির মতন কিন্তু ট্যালেন্ট আর দুনিয়ায় কিচ্ছু নাই। হ্যাঁ, তো এটাই হচ্ছে জিমির সে ট্যালেন্ট, যেটা দিয়ে সে নিজেকে স্কিপ করে রাখতে পারে, সে নিজেকে লুকিয়ে রাখতে পারে, কোনো ব্যাপার নেই, অনায়াসে লুকিয়ে রাখবে। আচ্ছা, যার জন্য কি হচ্ছে, ভ্যালেন্টাইন টু বিকাম নোটেড অ্যাজ এ সাকসেসফুল ডজার অফ রিট্রিবিউশন, যার জন্যই তার জীবনে কোনো সাজা বা কোনো প্রতিবন্ধকতা আসে, সে নিজেকে ঘুলে মিলে লোকের মধ্যে মিশে যেতে পারে, চুরি করে এমনভাবে মিশে যাবে কেউ ধরতেই পারবে না, যার জন্যই তার জীবনে আজ পর্যন্ত কোনো বড় সাজা আসেনি। আচ্ছা, ইট ওয়াজ গিভেন আউট দ্যাট বেন প্রাইন্স হ্যাড টেকেন আপ দ্য ট্রেল অফ দ্য ইলিউসিভ ক্র্যাক্সম্যান। যাই হোক, এই রহস্যময় চুরিগুলোর সমস্ত ঠিকানাগুলোকে একসাথে করে, প্যাটার্নগুলোকে একসাথে করে বুঝে গেল বেন প্রাইস, হ্যাঁ এটা জিমি করেছে। অ্যান্ড আদার পিপল উইথ বাগলার প্রুফ সেফ ফেল্ট মোর অ্যাট ইজি। বলছে সবাই যখন অন্যরা যখন সন্তুষ্টি নিল যে তারা সেফ বসিয়ে, যে চুরি নিরুদ্ধ সেফ বসিয়ে নিজেদেরকে সন্তুষ্ট করলো, সেই সময় জিমি ভ্যালেন্টাইনকে ধরার জন্য তার সমস্ত তথ্য সংগ্রহ করে বেরিয়ে পড়লো কে? বেন প্রাইস। জিমিকে খুঁজে বের করতে, কোথায় আছে, কারণ দেশের কোথায় আছে তাকে খুঁজে বের করতে হবে। One afternoon, Jimmy Valentine and his suitcase climbed out of the mail hack in Elmore. যাই হোক, মেল হ্যাক ইন এলমোর, একদিন দুপুরবেলায় জিমি আফটারনুনে কি করলো, তার সুটকেস নিয়ে সে একটা মেল গাড়িতে, বার্তাবাহক একটা গাড়ি যেটা খবরাখবর নিয়ে যায়, সে এমন একটা দ্রুতগামী গাড়িতে সে চেপে বসলো। সে যাত্রা কোথায় যাবে? এলামোর। কোথায় যাবে? এলমোর, বা অনেকে এলামোর বলে, আমি বলবো তোমরা এলমোর বলবে। কি বলবে? এলমোর, এলামোর নয় কিন্তু, এলমোর। A little town 5 miles off the railroad down in the black jerk country of Arachnas. আরাকনাসের কালো পতাকা যুক্ত যে অঞ্চল, তার রেল রোড থেকে 5 মাইল দূরে থাকা এই জায়গায় এলমোর, সেখানে জিমি যাচ্ছে। জিমি লুকিং লাইক অ্যান অ্যাথলেটিক ইয়াং সিনিয়র জাস্ট হোম ফ্রম কলেজ। জিমির সাজ পোশাক দেখে মনে হচ্ছে একজন প্রাপ্তবয়স্ক, একজন সিনিয়র অ্যাথলিট, খেলোয়াড়, যে সবেমাত্র খেলাধুলা করে কলেজ থেকে বাড়িতে ফিরে আসছে, এমন একটা লুক। যাই হোক, এরকম একটা লুক নিয়ে গেল। ওয়েন্ট ডাউন দ্য বোট সাইড ওয়াক টুয়ার্ড দ্য হোটেল। এবার সে এলমোরে গেল, এলমোরে গিয়ে রাস্তার পাশে সে নামলো, ট্রেন থেকে নেমে রাস্তার পাশে সে হাঁটতে শুরু করলো হোটেলের উদ্দেশ্যে। কোথায় থাকবে সে? হোটেলে। এই ইয়াং লেডি ক্রস দ্য স্ট্রিট, যখন সে পার হচ্ছে, রাস্তা পার হচ্ছে, তাকে একজন ভদ্রমহিলা তাকে পার করে গেল। এইভাবে একটা ভদ্রমহিলা এইভাবে তাকে পার করে গেল, ক্রস করে গেল। এবার কি বললো জিমি কোথায় গেল? ইয়াং লেডি ক্রস অ্যাট দ্য কর্নার। আচ্ছা, ক্রস দ্য স্ট্রিট পাস্ট হিম অ্যাট দ্য কর্নার, তাকে ক্রস করে, তাকে পেরিয়ে একটা কোনার দিকে চলে গেল, একটা কোণ নিয়ে মেয়েটা চলে গেল। আচ্ছা, অ্যান্ড এন্টার্ড এ ডোর ওভার হুইচ ওয়াজ দ্য সাইন দ্য এলামোর ব্যাংক। এলমোর ব্যাংক বা এলামোর ব্যাংক। যাই হোক, তারপর মেয়েটা গিয়ে রাস্তার অপোজিটে একটা মস্ত বড় দরজা, যার উপরে লেখা এলামোর ব্যাংক, সে ব্যাংকের মধ্যে ঢুকে গেল। জিমি ভ্যালেন্টাইন লুকড ইনটু হার আইজ। জিমি রাস্তা পার করার সময় যখন মেয়েটা তার পাশ দিয়ে পার হচ্ছিল, মেয়েটার চোখের দিকে তাকিয়েছিল। ফরগট হোয়াট হি ওয়াজ। মেয়েটার দিকে চোখ রাখার পর, মেয়েটার চোখে চোখ রাখার পর জিমি ভুলেই গিয়েছিলেন জিমি আসলে কে। অ্যান্ড বিকেম অ্যানাদার ম্যান। হট করে মেয়েটার প্রথম দৃষ্টি তাকে পুরোপুরি পাল্টে দিল। শি লোয়ার্ড হার আইজ অ্যান্ড কালার্ড স্লাইটলি। মেয়েটাও জিমির চোখের দিকে তাকিয়েছিল এবং আংশিক লজ্জা পেয়ে চোখ নামিয়ে মেয়েটা তাকে পাশ কাটিয়ে চলে যায়। ইয়াং ম্যান অফ জিমির স্টাইল অ্যান্ড লুকস ওয়ার স্কেয়ার্স ইন এলামোর বা এলমোর। জিমির মতন দেখতে সুন্দর বা আবভাব, চালচলন, স্টাইলযুক্ত ছেলে এলমোরে একেবারে না পাওয়ার মতো, একের দুষ্প্রাপ্য।
Jimmy collared a boy that was loafing on the steps of the bank as if he were one of the stockholders. জিমি তারপর সেই ব্যাংকের সামনে চলে গেল, যেখানে মেয়েটা ঢুকেছে সেই ব্যাংকের সামনে গেল। সিঁড়ির মধ্যে দেখে একটা ছেলে এরকম বেশ কলার টলার উঠিয়ে বসে আছে, এরকম করে কলার উঠিয়ে বসে আছে। হ্যাঁ, এরকম করে একটা কলার উঠিয়ে বসে আছে একটা ছেলেকে দেখতে পেলো জিমি। জিমি দেখে মনে হলো যে এই বেটা দালাল, এ বেটা কি দালাল। তো কি করলো এবার, তাকে জিমি তার কলারটা ধরলো, এই ওঠ এদিকে আয়। বিগেন টু আস্ক হিম কোয়েশ্চেন। তারপরে জিমি তাকে প্রশ্ন করতে লাগলো অ্যাবাউট দ্য টাউন, এই শহরের সম্বন্ধে, শহরের সম্বন্ধে কী করতে লাগলো, প্রশ্ন করতে লাগলো। ফিডিং হিম ডিমস অ্যাট ইন্টারভেলস, মাঝে মাঝে প্রশ্ন করছে, উত্তর দিচ্ছে, তারপরে তাকে পয়সা দিচ্ছে। কি দিচ্ছে, পয়সা। এটা বল, উত্তর দে। এনে পয়সা নেই, উত্তর দে আমাকে। জিমি পয়সা দেয় আর উত্তর নেয়, পয়সা দেয় আর উত্তর নেয় ছেলেটার থেকে। আচ্ছা, তো এবার কি হলো, বাই অ্যান্ড বাই দ্য ইয়াং লেডি কেম আউট। ঠিক সেই সময় ওই ভদ্রমহিলা আবার, ইয়াং লেডি, ওই ব্যাংকের থেকে বেরিয়ে আসলো। লুকিং রয়্যালি আনকনসিয়াস অফ দ্য ইয়াং ম্যান উইথ দ্য সুটকেস। ওই রাস্তাঘাটে ওই কোনো একটা মেয়ে কোনো একটা ছেলেকে পাত্তা দিচ্ছে না বলে যেমন লুক নিয়ে চলে, ঠিক তেমন হচ্ছে ছেলেটাকে দেখেও না দেখার ভান করে ওই লুকটা নিয়ে পাশ দিয়ে পেরিয়ে গেল। হ্যাঁ, তো যেটা নোটিস করলো জিমি, আর মেয়েটা আনকনসিয়াস, মানে কে আছে আছে তোমাকে চিনি না, মানে এরকম ভাব করে একটা রয়্যাল লুক নিয়ে, রাজকীয় লুক নিয়ে চলে গেল। অ্যান্ড ওয়েন্ট হার ওয়ে, সে তার পথে, মেয়েটা চলে গেল। ইজ নট ইয়াং লেডি পলিসিমন আক্স জিমি। এবার কারোর নাম বার করার পদ্ধতিটা কিন্তু জিমি সেই বের করেছে। মনে করো আমার কারোর নাম দরকার, অথচ তার সম্বন্ধে যদি আমি কাউকে সরাসরি জিজ্ঞাসা করি, সে বলতে পারে এই কেন, ওর কথা কেন জিজ্ঞাসা করছো, তোমার কী ব্যাপার। তাই জন্যই বুদ্ধিমানরা তা করবে না। বুদ্ধিমান বলবে আচ্ছা ওর নাম পলি না, না না ওর নাম তো পলি না, যাকে জিজ্ঞাসা করবে সে আসল নামটা তখন বলে দিবে। ঠিক আছে, খুব সুন্দর একটা টেকনিক। জিমি সেটাই করলো, বললো যে উনি পলিসিমেন্স না, ওই যে রাস্তার সামনে বসেছিল সিঁড়ির মধ্যে, লোফারের মতন দেখতে, দালালের মতন, তাকে জিজ্ঞাসা করলো ওই পলিসিমেন্স যাচ্ছে না ওটা, উইথ সাসপিসিয়াস গ্লি, একটা সন্দেহ, মানে মনে একটা সন্দেহ, কৌতূহল যে নামটা তো বের করতে হবে, বললো না। সেট দ্য বয়, বাট না 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 উনি পলিসিমেন্স না তো, শি ইজ অ্যানাবেল অ্যাডামস। না না, ওনার নাম হচ্ছে অ্যানাবেল অ্যাডামস। হার পা ওনস দিস ব্যাংক, এই যে ব্যাংকটা দেখছো এই ব্যাংকের মালিকের মেয়ে, এই যে ব্যাংকটা দেখছো এই ব্যাংকের মালিকের মেয়ে, ওর বাবার ব্যাংক এটা। হ্যাঁ, বোঝো ঠেলা। দেখো, হোয়াই উড ইউ কাম টু এলামোর ফর। এবার ওই ছেলেটা যে সিঁড়ির মধ্যে বসেছিল সে বলে জিমিকে, এই তুমি এখানে এসেছো কেন গো, কী দরকার এলামোরে। ইজ দ্যাট এ গোল্ড ওয়াচ চেন, তোমার দেখি দেখি এটা কি সোনার নাকি, ঘড়িটা চেনটা কি সোনার। অর্থাৎ জিমির পকেটে একটা ঘড়ি ছিল, ঘড়িটার সাথে দেখেছো তো আগে, ঘড়িগুলোর সাথে এরকম একটা চেন থেকে পকেটের সঙ্গে ঝুলিয়ে রাখতো, তাই ওই চেনটা সোনার কিনা জিজ্ঞাসা করছে, এই চেনটা কি সোনার নাকি গো, এরকম করে বলছে, যেহেতু পয়সা দিচ্ছে ওকে বারবার কিছুক্ষণ পর পর বলছে। তারপরে যে আই এম গোয়িং টু গেট আ বুলডগ, আমি না একটা কুকুর কিনবো, বুঝলে, আমার না একটা কুকুর কেনা খুব শখ। ওই ছেলেটা বলছে আমার একটা কুকুর কিনবো, খুব খুব শখ। গট এনি মোর ডিমস, আর কিছু পয়সা দেবে, দাও না দাও না দাও না, আর কিছু জানতে চাই, আমাকে জিজ্ঞাসা করো, আমি বলে দিচ্ছি, আমাকে পয়সা দাও। তার মানে এটাই ছেলেটার লক্ষ্য। যাই হোক, জিমি ওয়েন্ট টু দ্য প্ল্যানেটার্স হোটেল। জিমি ওই ছেলেটার সাথে কথা শেষ করে প্ল্যানেটার্স হোটেল বলে একটা প্রসিদ্ধ হোটেল এলমোরে রয়েছিল, হোটেলটার নাম মনে রাখিস, প্ল্যানেটার্স হোটেল, সেখানে চলে যায়। রেজিস্টার্ড অ্যাজ র্যালফ ডি স্পেন্সার, সেখানে গিয়ে জিমি তার নাম লেখায় র্যালফ ডি স্পেন্সার, যেটা তার ছদ্মনাম, যেটা তার ছদ্মনাম। ওর নাম তো জিমি, আসল পরিচয় তো দেবে না। কি নাম রাখলো সে নিজের, কি দেখে সই করলো, র্যালফ ডি স্পেন্সার, অ্যান্ড এঙ্গেজড এ রুম, এবং সেই হোটেলে নিজের জন্য একটা রুম বুক করে নিল। He leaned on the desk and declared his platform to the clerk. এবার ওই হোটেলে গিয়ে যে রিসেপশনিস্ট ছিল, রিসেপশনিস্টের সামনে যে টেবিলটা, সেখানে এরকম করে কোনো এর মধ্যে ভর দিয়ে সে রাখলো থুতনিটা রেখে, তারপরে কেন সেই শহরে এসেছে, তার প্ল্যানিং কি, সেগুলো সে বলতে শুরু করলো। কার সাথে, ক্লার্কের সাথে বা রিসেপশনিস্টের সাথে গেল। এবার কি বলছে, হি সেড হি হ্যাড কাম টু এলমোর টু লুক ফর এ লোকেশন টু গো ইনটু দ্য বিজনেস। সে ক্লার্ককে এটা জানায় যে এলমোরে তার আসার কারণ, যে এলমোরে সে একটা প্রতিষ্ঠান খুলবে, একটা ব্যবসা খুলবে, সেটা সে জানে, যদিও ক্লার্ক কিন্তু তার কাছে শুনতে চায়নি। হি ওয়াজ দ্য শু বিজনেস, হাউ ওয়াজ দ্য শু বিজনেস, এই বলেই সে জিজ্ঞাসা করে ক্লার্ককে, আচ্ছা দাদা বলুন তো এখানে জুতোর ব্যবসা কেমন চলবে, কারণ জেলখানায় কী করতো, জুতা করে, হয়তো তার মানে পুরনো চাল ভাতে পারে, যে বিদ্যা জানা আছে সেটাই কাজে লাগবে। তো যাই হোক, সেটাই বলছে যে জুতো সেলাই করতো, তাই বলছে জুতোর বিজনেস কেমন চলবে, নাও ইন দ্য টাউন, এই শহরে কি আছে জুতোর দোকান টোকান আছে। হি হ্যাড থট অফ শু বিজনেস, কারণ জিমি পরিকল্পনা নিয়েছিল যে পরিমাণ টাকা চুরি করেছে, ডাকাতি করে জমিয়েছে, সেই টাকাগুলো দিয়ে এই শহরে একটা কি করবে, সুস্থ স্বাভাবিক জীবনযাপন কাটাবে।
তার কারণটা কিন্তু জিমির পুরনো জীবন থেকে দূরে যাওয়া নয়, এখানেও কিন্তু সে চুরির মানসিকতা নিয়ে এসেছিল, কিন্তু রাস্তায় দেখা মেয়েটা তার জীবনটা পাল্টে দিয়েছিল, যেটা আমরা গল্পের শুরুতে পড়েছিলাম। যাই হোক, তারপরে সে ভাবে যে নিজেকে সুস্থভাবে সে জীবনটা শুরু করবে। ওয়াজ দেয়ার অ্যান ওপেনিং, আচ্ছা এখানে কি এরকম শুরু করবেন নাকি তুমি? ক্লার্ক জিজ্ঞাসা করলো, তা সত্যি আপনি কি জুতোর ব্যবসায়ী করবেন? ক্লার্ক জিজ্ঞাসা করছে। দ্য ক্লার্ক ওয়াজ ইমপ্রেসড বাই দ্য ক্লথস অ্যান্ড ম্যানার অফ জিমি। জিমির কথাবার্তা, চালচলন, দেহের অঙ্গভঙ্গিমা প্রত্যেকটা দিয়ে ইমপ্রেসড হয়ে গেল কে? ক্লার্ক। অসামান্য কথা বলে ছেলেটা। হি হিমসেলফ ওয়াজ সামথিং অফ আ প্যাটার্ন অফ, যাই হোক, তার কথা বলা, তার আদব কায়দার এমন একটা ধরন, যে ধরনটা এই এলমোরে থাকা কোনো ছেলের মধ্যেই পাওয়া যায় না, কমপ্লিটলি সে। কারণ কি দেখো, আজ যদি ব্যাপারটা কেন কেন ক্যাচি হয় ব্যাপারটা, সে ফর এক্সাম্পল আজকে তুমি কলকাতায় থাকো, এবার তুমি এসেছো বোলবাড়িতে তুমি এসেছো, এবার ধরে নাও যে তুমি, তোমার চুল টুল বেশ বড় বড়, দাড়ি বড় বড়, এরকম একটা লুক, বেশ তুমি মানে বেশ লুজ টাইপের জামা পরেছো, ঠিক আছে, তোমার হাতে এখানে ট্যাটু ফ্যাটু করা আছে, ঠিক আছে, বা গলার মধ্যে বড় বড় মালা, সাধারণত ছেলে এরকম মালা পরে না, এরকম একটা লুক নিয়ে যদি হাতে একটা মনে করো গিটার, এরকম একটা লুক নিয়ে তুমি মনে করো বোলবাড়ি বা আমাদের যে এলাকা আছে এইখানে তুমি একটা বাস স্টপেজের সামনে দাঁড়িয়ে আছো, ডেফিনেটলি তোমাকে দিয়ে সবাই তাকাবে একবার যে কী ব্যাপার, তাই তো? কারণ তোমার পার্সোনালিটিটা এর রেয়ার ইন দিস সিচুয়েশন, তোমার যে পার্সোনালিটিটা সেটা এই পরিস্থিতিতে বা আমাদের এই জায়গাটার মধ্যে এমনভাবে কেউ চলাচল করে না, স্বভাবতই লোকের নজরে আসবে, লোক ইমপ্রেস হবে, বাহ কে রে ছেলেটা, কী ব্যাপার, জানার চেষ্টা করবে, ঠিক তাই। তা জিমি আসছিল নিউ ইয়র্ক থেকে। নিউ ইয়র্ক একটা বড় শহর, সেখান থেকে সাজ পোশাক, চলাফেরা, খাওয়া দাওয়া সব কিছুই আলাদা, এমন একটা সোসাইটিতে জিমি, তার মধ্যে জিমি খুব এক্সপার্ট। তা সে যখন একটা এমন একটা শহর, মানে দেশ ঘেঁষা একটা গ্রাম কেন্দ্রিক শহরে এসে পৌঁছবে, তাকে দেখে লোকে তাকাবে কি না? ডেফিনেটলি দেখো, তার সাজ পোশাক, জামাপত্র, স্টাইল সবটাই ইউনিক। যাক, এরকম করে জিমি তার নতুন জীবন শুরু করতে চলেছে। আমরা গল্পটার প্রথম পার্টটা কমপ্লিট করলাম। তোমরা কিন্তু খুব ভালো করে বাড়িতে পড়ো, ভিডিওটা ভালো করে বারবার করে পজ করে করে সুন্দর করে দেখে নিও, খুব ভালো লাগবে তোমাদের। আর পরবর্তী পার্টটার জন্য তৈরি থাকো, সেটাও খুব তাড়াতাড়ি আসতে শুরু করেছে। আর একটা কথা বলবো তোমাদেরকে, যে এরপরে আমাদের দ্বিতীয় পর্বটা আসবে, তোমরা কিন্তু বাড়িতে ভালো করে পড়ো, আর প্রশ্ন উত্তর সেশনও চলে আসছে খুব শিগগিরই। আর সব থেকে বড় কথা, দ্বিতীয় কথা বলে যেটা দুবার বললাম না, সেটা হলো যে একটা দিনও যেন কিন্তু কোনো রকমের পরন্তু করে যেন গ্যাপ না যায়, তাহলে কিন্তু খুব সমস্যায় পড়বে। ভালো করে পড়তে হবে, পড়াটা কিন্তু ভালো করে এগিয়ে নিতে হবে, এবং আমাদের মূল লক্ষ্য স্থির থাকতে হবে। এবার কিন্তু যাত্রাটা আরও কঠিন, আরও স্ট্রং, সেটা বুঝে রাখতে হবে। এই বলেই শেষ করছি। আমাদের এই চ্যানেলের প্রয়াস কেমন লাগছে, আমাদের ক্লাসগুলো কেমন লাগছে আমাদেরকে জানাও, আমাদের সাথে থাকো, সঙ্গে থাকো। তোমাদের দিন শুভ হোক।